ওয়েলকাম টু অল। ক্লাস 11 এডুকেশন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আগের দিনে তোমাদের যতটা পড়ানো হয়েছিল তারপর থেকে আজকে আলোচনা করব। তার আগে তোমাদেরকে গত দিনে ক্লাসের শেষে কতগুলো প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা কেউ লিখে পাঠাওনি, ফলে সমস্যা। তোমাদের সবাইকে আবার বলছি তোমরা কিন্তু আলোচনার শেষে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা লিখে আমাকে পাঠাবে। আমাকে দেখতে হবে তোমরা কিরকম তৈরি করছো বা বুঝতে পারছো কিনা, ওটা দেখলে আমরা বুঝতে পারবো। যাই হোক, আজকে তোমাদের আগের দিন তোমাদের গণসংযোগ মাধ্যম হিসাবে টেলিভিশনের যে সুবিধাগুলো বা তার ভূমিকাটা আমরা দেখেছিলাম। আজকে তারপর থেকে দেখব টেলিভিশন গণসংযোগের মাধ্যম একটা শক্তিশালী মাধ্যম, আমরা জানি একটা অডিও ভিজুয়াল মাধ্যম, ওটা শ্রবণ এবং দর্শন দুটো একসাথে হয়, যেন বলে অডিও ভিজুয়াল। সেই মাধ্যম হিসাবে টেলিভিশন খুবই জনপ্রিয়, খুবই শক্তিশালী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরও কিছু অসুবিধা আছে, কিছু ত্রুটি আছে বা সীমাবদ্ধতা আছে, সেগুলো আমরা আজকে দেখব। বাস্তবে টেলিভিশন খুবই জনপ্রিয়, এটা ঠিক, কারণ এটা বেতার এবং এখানে বলছে বেতার ও চলচ্চিত্রের সহায়তায় শিক্ষার সব সুযোগগুলিকে একত্রিত করে একটি মাধ্যমে দ্বারা প্রকাশ করার সুযোগ দেয়। টেলিভিশনে কি বেতারে যেমন আমরা শুনতে পাই আর চলচ্চিত্রে যেমন দেখতে পাই, এই দুটো জিনিস একত্রিত হচ্ছে টেলিভিশন, দুটো জিনিস টেলিভিশন একত্রিত হচ্ছে, ফলে এটা খুব জনপ্রিয়। কিন্তু এরও কিছু সমস্যা আছে, সমস্যাগুলো আমরা দেখব। এটা খুবই বহুল ব্যবহৃত হয় বটে, কিন্তু এরও কিছু সমস্যা আছে, কিছু ত্রুটি আছে, ত্রুটিগুলো আমরা দেখবো। যেমন প্রথম ত্রুটি বলছে যে এখন কিন্তু টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠানের পরিবর্তে বেশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয় বাণিজ্যিক স্বার্থে। মানে টেলিভিশন কোম্পানিগুলো, এই টেলিভিশন যারা যে কোম্পানিগুলো টেলিভিশনটাকে পরিচালনা করে, তারা কি করে, তারা নিজেদের বাণিজ্যিক স্বার্থে, নিজেদের বাণিজ্যের জন্য তারা কি করছে, শিক্ষামূলক অনুষ্ঠানের পরিবর্তে বিনোদনমূলক অনুষ্ঠান, যেমন দেখবে সাপোজের উদাহরণ দিই আমি, দেখবে টিভি সিরিয়াল, তারপর সিনেমা, এগুলোই বেশি প্রচার হয়। মানে শিক্ষামূলক অনুষ্ঠানের পরিবর্তে এই ধরনের প্রোগ্রামগুলি বেশি প্রসারিত হচ্ছে, গান, ঠিক আছে। ফলে কি হয়, ফলে শিক্ষার্থীরা শিক্ষামূলক অনুষ্ঠান, যেটা খুবই কম হয় বর্তমান দিনে, শিক্ষামূলক অনুষ্ঠান খুবই কম হয়, বিনোদনমূলক অনুষ্ঠানই বেশি হয়, ঠিক আছে। ফলে ওগুলোও তারা দেখে, মানে শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি ওগুলোও তারা দেখে টেলিভিশনে। ফলে তাদের শিক্ষার প্রতি আগ্রহ তো দূরের কথা, শিক্ষা থেকে বরঞ্চ তাদের মানে সক্রিয়তার হ্রাস পাচ্ছে, শিক্ষামূলক সক্রিয়তা বলছে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। মানে আগ্রহ বাড়া তো দূরের কথা, উল্টো দিকে কি হচ্ছে, এই শিক্ষার প্রতি তাদের সক্রিয়তা বা আগ্রহ কমে যাচ্ছে। এটা একটু চিন্তার বিষয়। তাছাড়া টেলিভিশন কি হচ্ছে, শিক্ষা অনুষ্ঠান প্রচারকরণের আরেকটি অসুবিধা হলো এক্ষেত্রে শিক্ষামূলক সংযোগ একমুখী মাধ্যম। আমি আগে বলেছি একমুখী মাধ্যম কোনটা, যেখানে শুধু একদিক থেকে শোনা যায়, আর একদিক থেকে কোনো রেসপন্স করা যায় না, বা কোনো প্রশ্নের উত্তর বা সমস্যার কোনো সমাধান পাওয়া যায় না, এটাকে বলে একমুখী মাধ্যম। যেমন ধরো আগে পড়েছি বেতারও একটা একমুখী মাধ্যম ছিল, এখানে টেলিভিশন এটাও একমুখী মাধ্যম, চলচ্চিত্র ওটাও একমুখী মাধ্যম, সংবাদপত্র ওটাও একমুখী মাধ্যম। এই অনিয়ন্ত্রিত শিক্ষার এই প্রতিষ্ঠান বা গণসংযোগ মাধ্যম যেগুলো আমরা দেখেছি বা আলোচনা করেছি, প্রত্যেকটাই একমুখী মাধ্যম। বলে এটা একটা সমস্যা, এটা একটা খুবই সমস্যা। মানে আমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, শিক্ষার্থী তার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে, এই সমস্যাটা কিন্তু সে তুলে ধরতে পারছে না, এই সমস্যাটা সে জিজ্ঞাসা করতে পারছে না বা উত্তর পাচ্ছে না, ঠিক আছে। কারণ টেলিভিশনে যারা শিক্ষা দান করে তারা হচ্ছে নিজেদের মতো করে শিক্ষা দান করে, তারা স্টুডেন্টদের কথা ভেবে করে না, স্টুডেন্টদের সাথে কোনো ইন্টারাকশন হয় না, কোনো কথোপকথন হয় না, মুখোমুখি হয় না, বলে তারা নিজেদের মতো করে তারা বলে, এবং শিক্ষার্থীরা সেটা তাদের ভালো লাগুক না লাগুক, তারা বুঝতে পারুক না পারুক, তাদের প্রশ্নের উত্তর পাক না পাক, তাদের সমস্যার সমাধান হোক না হোক, তাদেরকে শুনতে হয়, এবং তারা নিজেদের কোনো সমস্যা যদি তারা তুলে ধরতে পারে না, বলে এই জন্য এটাকে বলা হচ্ছে একমুখী মাধ্যম। এটা একটা সমস্যা, এটা একটা খুবই সমস্যা, ঠিক আছে। কিন্তু স্কুলে কি হয়, বিদ্যালয়ে কি হয়, বিদ্যালয়ে আমরা যখন পড়াশোনা করি ক্লাসে, শ্রেণীকক্ষে, এখানে শিক্ষক উনি যেমন পড়ান, যেমন বিভিন্ন আলোচনা করেন, ঠিক তেমনই শিক্ষার্থী তার মনে যে সমস্যাগুলো থাকে বা যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো তুলে ধরতে পারে শিক্ষকের সামনে, এবং শিক্ষক সেগুলো উত্তর দেয়। অর্থাৎ এটা দ্বিমুখী মাধ্যম, কিন্তু টেলিভিশনটা একমুখী মাধ্যম।
এটা একটা সমস্যা, এই দুটো মেন সমস্যা। তবে এই সমস্যা থাকা সত্ত্বেও টেলিভিশন কিন্তু বর্তমান দিনে খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসাবে, শিক্ষার মাধ্যম হিসাবে এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। টেলিভিশনের মাধ্যম যার দ্বারা শিক্ষার্থীর মধ্যে শিক্ষা ভূমিকা সবচেয়ে বড় কথা হচ্ছে এর মাধ্যমে একটা প্রেরণা আমাদের মধ্যে আছে, একটা মোটিভেশন আছে, শিক্ষা লাভের একটা ইচ্ছা আমাদের মধ্যে জন্মে। শিক্ষা ভূমিকা প্রেরণা মানে যে মোটিভেশন বা ইচ্ছা আমাদের মধ্যে জন্ম নেয়, শিক্ষা লাভের এটা ইচ্ছা জন্ম নেয়। এটি একটি গণশনের মাধ্যম, এর মাধ্যমে একই সঙ্গে বহু সংখ্যক শিক্ষার্থীকে আরো একটা সুবিধা আছে, এর মাধ্যমে বহু সংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষা দেওয়া যায়। যেমন একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক হয়তো 20 জন কি 30 জন শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু টেলিভিশনে গিয়ে একজন শিক্ষক টেলিভিশনে শিক্ষাদান করছেন, কিন্তু উনি একসঙ্গে বহু সংখ্যক শিক্ষার্থীকে বহু জায়গার বহু সংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে উনি শিক্ষা দিতে পারছেন। এটা একটা সুবিধা। ফলে শিক্ষার ক্ষেত্রে ব্যয় কম হয়, সময়ও কম লাগে। ঠিক আছে, এটা একটা সুবিধা। তাছাড়া টেলিভিশনের মাধ্যমে প্রচারের জন্য শিক্ষা পরিকল্পনা যদি সুষ্ঠু রচনা করা যায়, আংশিকভাবে হলেও শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ দেওয়া যায়। আর বর্তমান দিনে কি হচ্ছে, বর্তমান দিনে যেতে একমুখী মাধ্যম হওয়া সত্ত্বেও বর্তমানে বিভিন্নভাবে টেকনোলজিকে ইউজ করে, প্রযুক্তিকে ইউজ করে, মোবাইলকে ইউজ করে, ফোনকে ইউজ করে শিক্ষার্থীরা কিন্তু প্রশ্ন করতে পারছে। ঠিক আছে, তোমরা দেখবে বিভিন্ন প্রোগ্রাম হয় টিভিতে, যেখানে আমি বাড়িতে বসে বসে প্রশ্ন করতে পারি, আমার প্রশ্নের উত্তর আমি জানতে যেতে পারি। ফলে শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ঠিক আছে, এছাড়া শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানেও শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। ফলে টেলিভিশনকে বর্তমানে আরও বেশি জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হয়েছে। তার ত্রুটিগুলো কীভাবে দূর করা যায়, দূর করে আরও বেশি কীভাবে জনপ্রিয় করে তোলা যায়, সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, এটা গেল টেলিভিশনের বা টেলিভিশন সম্পর্কে আলোচনা করলে। এখানে মেন আলোচনা দুটো, একটা হচ্ছে টেলিভিশনে কী কী শিক্ষামূলক সুবিধা বা গুরুত্ব ভূমিকা কী কী আছে, আর তার সমস্যা বা ত্রুটি, সেগুলো আমরা এটা আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে। এরপরে আমরা লাস্ট এখানে টপিক অনির্দিষ্ট শিক্ষার লাস্ট এটা আছে এই শিক্ষার সীমাবদ্ধতা বা ত্রুটি। এই শিক্ষার এতক্ষণ আমরা পড়লাম বিভিন্ন গণসংযোগ মাধ্যম, তাদের নাম পড়লাম, তাদের ভূমিকা পড়েছি, তাদের সীমাবদ্ধতা পড়েছি, আর তার আগে পরিবারের সীমাবদ্ধতা পড়েছি। এবারে আমরা টোটাল অনিয়ন্ত্রিত যে শিক্ষা, এই শিক্ষার সীমাবদ্ধতা বা ত্রুটি সম্পর্কে জানবো। ঠিক আছে, টোটাল এই শিক্ষার সীমাবদ্ধতা ত্রুটি কি বর্তমানে বলছে, এটা খুবই আমাদের দেশে খুবই প্রচুর, আমাদের দেশ শুধু নয়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই অনিয়ন্ত্রিত শিক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রাচীনতম সমাজ থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে ক্রমশ এর গুরুত্ব কমে যাচ্ছে। আর যত প্রথাগত শিক্ষা ব্যবস্থা প্রচলিত হচ্ছে, নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা প্রচলিত হচ্ছে, তত অনিয়ন্ত্রিত শিক্ষার গুরুত্ব কমছে কিন্তু। ঠিক আছে, তবে একেবারে গুরুত্ব শেষ হবে না, কারণ এটা শিক্ষা আমাদের থাকবে, কারণ এই শিক্ষাটা হচ্ছে সারা জীবনব্যাপী শিক্ষা। প্রথাগত শিক্ষা যতই আমি লাভ করি, যতই নিয়ন্ত্রিত শিক্ষা, যতই স্কুলে পড়ি, একটা নির্দিষ্ট সময়ের পরে আমি কিন্তু আর স্কুলে পড়তে পারবো না। ঠিক আছে, নির্দিষ্ট সময় বা বয়সের পরে আমি আর স্কুলে পড়তে পারবো না। কিন্তু এই শিক্ষায় যে অনিয়ন্ত্রিত শিক্ষা কিন্তু সারা জীবন ধরে শিক্ষা লাভ করতে পারবো, এটা একটা সুবিধা আছে। ঠিক আছে, ফলে এই শিক্ষার গুরুত্ব বর্তমানে কিছুটা কমলেও এর কিন্তু সারা জীবন থাকবে। এই শিক্ষা আমাদের সঙ্গে সারা জীবন থাকবে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শিক্ষাটা আমাদের সাথে থাকবে, এটা একটা সুবিধা। ঠিক আছে, যাই হোক, তারও কিছু অসুবিধা বা ত্রুটি আছে, সীমাবদ্ধতা বা ত্রুটি আছে, যার জন্য এর গুরুত্ব কমছে বর্তমানে। সেই সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো আমরা দেখে নিই। সীমাবদ্ধতা বা ত্রুটি, প্রথম বলছে যে এটা সারা জীবন চলে, জীবনযাপন করতে হলে এই শিক্ষা দরকার, কিন্তু এটা কিন্তু বিস্তৃত অভিজ্ঞতা, কুশল দক্ষতা, পরিকল্পনাহীন অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না। মানে এটা কিন্তু আমাদের দরকার, কিন্তু একটা পরিকল্পিত শিক্ষা যেটা আমাদের কিন্তু আমরা বিস্তৃত অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান, বিভিন্ন কাজে দক্ষতা, আমরা কিন্তু এই শিক্ষার মাধ্যমে অর্জন করতে পারবো। ঠিক আছে, এইটা শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের যেগুলো দৈনন্দিন কাজ, যেমন ধরো বাড়িতে বিভিন্ন দৈনন্দিন কাজ যেগুলো আমাদের না করলে নয়, সেগুলো আমরা করতে পারবো। কিন্তু আমাদের জীবন চালানোর জন্য আমাদের যে কর্ম করতে হবে, সবাইকে জীবিকা অর্জন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যদি জীবিকা অর্জন করতে না পারি, আমাদের জীবনে কোনো মূল্য নেই। ঠিক আছে,
তাহলে জীবিকা অর্জনের জন্য যে শিক্ষা দরকার, যে বিস্তৃত অভিজ্ঞতা বা জ্ঞান দরকার, যে দক্ষতা দরকার, সেই দক্ষতা এই কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু অর্জন করতে পারবো না। কারণ এটা কিন্তু কোনোভাবেই দূরদর্শন বা টেলিভিশন বা পরিবার বা বেতার এই সামনের শিক্ষা, যে শিক্ষা আমাদের জীবনে জীবিকা অর্জনে সাহায্য করবে, আমাদের বিস্তৃত অভিজ্ঞতা দেবে, আমাদের দক্ষতা অর্জনে সাহায্য করবে, সেইরকম শিক্ষা কিন্তু এই অনিয়ন্ত্রিত শিক্ষা আমাদেরকে দিতে পারবে না। এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা কি? অনিয়ন্ত্রিত শিক্ষায় আমরা মেনলি যেটা লাভ করি পরিবারের কাছ থেকে। পরিবার মানে কি? পরিবারের মেন হচ্ছে বাবা মা, ঠিক আছে? অনিয়ন্ত্রিত শিক্ষা আমরা মেনলি লাভ করি কার কাছ থেকে? পরিবার। আমরা দেখছি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রথম মাধ্যম রয়েছে, নাম পড়েছি আমরা পরিবারের নাম পড়ি। পরিবার হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান মাধ্যম, এবং পরিবারের প্রধান হচ্ছে বাবা মা। তারাই মেনলি শিক্ষাটা দেয় শিক্ষার্থীদের। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান দিনে কি হয়, একটা মানে মানুষের মধ্যে এখন একটা ইনকাম করার ঝোঁক, অর্থ উপার্জনের ঝোঁক খুব, ঠিক আছে? যে ইনকাম করবো, সবাই মিলে সবাই ইনকাম করবো। এই ইনকাম করতে গিয়ে দেখা যাচ্ছে পিতা মাতা দুজনেই ইনকাম করতে যায়, তাদের দুজনেরই ইনকাম। আগে কি হতো, সাধারণত পরিবারগুলো হতো কি, আগে মা বাড়িতে থাকতেন, বা মাকে বলা হতো হাউস ওয়াইফ বা গৃহকর্ত্রী। তিনি বাড়িতে কাজ করতেন, বাড়িতে অনেক কাজ, সেই কাজগুলো করতেন, ছেলে মেয়ে মানুষ করতেন, ছেলে মেয়েদের পড়াতেন, সেটা আবার মায়ের কাজ ছিল। কিন্তু বর্তমান যুগে বলছে পিতা মাতা দুজনকেই কাজ করতে হবে, তাহলে কিন্তু অর্থ উপার্জন করতে হবে, তাহলে সমাজে স্ট্যাটাস থাকবে না, বা সমাজে একটা নিজের স্ট্যাটাস বজায় রাখতে গেলে উভয়কেই কাজ করতে হবে। এর ফলে সমস্যাটা কি হচ্ছে, বাড়িতে ধরো শিক্ষার্থী যারা থাকে তারা সারাদিন পিতামাতাকে পাচ্ছে না, পিতামাতারা সারাদিন বাইরে অর্থ উপার্জন করতে ব্যস্ত। ফলে বাবা মা কিন্তু শিশুরা কি হচ্ছে, এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাবা মাদের কাছ থেকে। শিক্ষা লাভ তো দূরের কথা, একটা বিচ্ছিন্ন একক জীবন, একা জীবন লাভ করছে তারা, ঠিক আছে? ফলে কাজের মেয়েদের সাথে কাজের লোকেদের সাথে তাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। আসল জীবনটা মানে যে জীবনটা মূল জীবন অ্যাকচুয়ালি, বা বাচ্চা বয়সের জীবনে ভিত ওইটা ভালোভাবে তৈরি হওয়ার কথা। কিন্তু সেই সময়টায় তাদের পিতামা, তাদের পরিবারের প্রধান তাদেরকে পাচ্ছে না। ফলে তারা কিন্তু অনেক শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু তারা কিন্তু শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে না। ফলে অনিয়ন্ত্রিত শিক্ষা যে মানে পরিপূর্ণ দায়িত্ব নিতে পারছে তা কিন্তু নয়। অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান মাধ্যম পরিবার। যে পরিবারে পিতামাতা তারা এতই কর্মব্যস্ত, তাদের এত অর্থ উপার্জন করতে ব্যস্ত যে তারা কিন্তু আর তাদের সন্ততিদের শিক্ষা লাভের দায়িত্ব নিতে পারছে না, ঠিক আছে? এটা একটা সমস্যা। ফলে শিক্ষার্থীদেরকে অবশ্যই প্রথাগত শিক্ষা আসতে হবে, অনিয়ন্ত্রিত শিক্ষা দ্বারা উপর ভরসা করলে কিন্তু হবে না। আগে যেটা হতো, আগে কিন্তু ওটা হতো, ঠিক আছে? আগে অনেক সুবিধা ছিল। আগে প্রথম কথা হচ্ছে পিতারা চাকরি বাইরে কর্মব্যস্ত ছিলেন, তারা অর্থ উপার্জন করত, তারা জীবিকা অর্জন করত। মায়েরা ঘরে কাজ করতেন, গৃহকর্ত্রী ছিলেন, ঠিক আছে? তারা হাউস ওয়াইফ ছিলেন, তারা ছেলে মেয়েদের মানুষ করতেন। এছাড়াও আরেকটা সুবিধা ছিল, একান্নবর্তী পরিবার ছিল। শুধু বাবা মা সন্তান নিয়ে পরিবার ছিল না, বাড়িতে সবাই থাকতেন, বড় ফ্যামিলি থাকতো, বড় ফ্যামিলি। কিন্তু বর্তমান দিনে কি, আমরা এখন ছোট ফ্যামিলিতে বিশ্বাস, যেটা বলতে নিউক্লিয়ার ফ্যামিলি, ঠিক আছে? এই ফ্যামিলি হওয়ায় কি হয়, পিতামাতা যে অফিসে বেরিয়ে গেল, বাড়িতে আর কেউ নেই, পরিবারে আর কেউ নেই, শুধু কাজের মানুষরা আর কেউ নেই। ফলে ছেলেমেয়েরা, যে ছোট ছোট ছেলেমেয়েরা, তারা একাকী হয়ে যায়, তারা একা হয়ে যায়। আর তাদের শিক্ষা লাভ দূরের কথা, তাদের জীবনটাই একা হয়ে যায়, তারা বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে? ফলে অশিক্ষায় বেশি লাভ করে, শিক্ষার চেয়ে অশিক্ষায় বেশি লাভ করে। ফলে প্রথাগত অনিয়ন্ত্রিত শিক্ষা এটা একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা বা ত্রুটি বলতে পারো। 3 নম্বর কি, এর মাধ্যমে আমরা অনেক কিছু জ্ঞান জীবনের জন্য প্রয়োজনীয় কতগুলি কৌশল অর্জন করতে পারি, কিন্তু সেই কৌশলগুলি আয়ত্ত করেই জীবন প্রতি সুষ্ঠু নতুন চাহিদা পরিতৃপ্ত করতে ব্যর্থ হয়। অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্য দিয়ে অনেক কিছু আমরা অর্জন করি, অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু শিখতে পারি, জীবনযাপনে অনেক কিছু শিখতে, কিন্তু তার দ্বারাই যে আমার জীবনটা চলে যাবে, আর কিছু না শিখলেও যে চলে যাবে, সেরকম কিন্তু নয়, বুঝতে পারলে? আমরা 1 নম্বর পয়েন্ট আলোচনা করেছি যে জীবিকা অর্জনের মেন, আমাদের জীবনের যে মেন জিনিস, জীবিকা অর্জন করতে হবে, ঠিক আছে? আমাকে আমার নিজের খাদ্য জোগাতে হবে। সেই যে জীবিকাটা অর্জন, সেইটা কিন্তু এর দ্বারা সম্ভব না। আমরা এখানে আমাদের জীবনের কিছু প্রয়োজনীয় জ্ঞান আমরা নিশ্চয়ই লাভ করতে পারবো অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্য দিয়ে। এটা বলছে এখানে জীবনের জন্য প্রয়োজনীয় কতগুলি কৌশল বা জ্ঞান প্রাথমিকভাবে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে অর্জন করতে পারলেও
এই কৌশলগুলো আয়ত্ত করেই তারা তাদের জীবনের পরিবেশের সৃষ্ট নতুন নতুন চাহিদা পরিতৃপ্ত করতে ব্যর্থ হবে। মানে এর দ্বারা যে সব কাজ হয়ে যাবে, জীবনের সব কাজে তা কিন্তু না। অনেক কিছু আমরা করতে পারবো না। বিশেষ করে আমরা আমাদের জীবিকা অর্জন করতে পারবো না। শিক্ষা, শুধু এই শিক্ষায় ভরসা করলে আমরা আমাদের জীবিকা অর্জন করতে পারবো না, ঠিক আছে? তো ফলে আমাদের ভবিষ্যৎ জীবনে কিন্তু খুব একটা সুখকর হবে না। ফলে আমরা হীনমন্যতায় ভুগবো, আমাদের আত্মবিশ্বাস কমে যাবে, এটাই বলছে এখানে। 4 নম্বর কি বলছে? অনিয়ন্ত্রিত শিক্ষা সমাজ বা রাষ্ট্রের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, বলে তার রাষ্ট্র বা সামাজিক অগ্রগতি হবে। এটা হচ্ছে এই শিক্ষাটা আমি আগে বলেছি, এই শিক্ষা কিন্তু অনিয়ন্ত্রিত মানে এই শিক্ষাটাকে রাষ্ট্র বা সমাজ নিয়ন্ত্রণ করে না। রাষ্ট্র বা সমাজ এই শিক্ষাটাকে নিয়ন্ত্রণ করে না। ফলে এর দ্বারা রাষ্ট্র বা সমাজে কোনো অগ্রগতি হয় না। এর দ্বারা ব্যক্তির অগ্রগতি হয়, হ্যাঁ, ব্যক্তির অগ্রগতি হয়, কিন্তু রাষ্ট্র বা সমাজ বা দেশের কোনো অগ্রগতি কিন্তু হয় না। কারণ এই শিক্ষাটা রাষ্ট্র বা সমাজ নিয়ন্ত্রণ করে না। ফলে এর দ্বারা দেশের বা রাষ্ট্রের বা সমাজের অগ্রগতি হওয়া মুশকিল আছে। শিশুর এই ধরনের শিক্ষার প্রভাবে কতগুলো গতানুগতিক প্রচলিত রীতি অনুসরণ, শিশুর লাভ হলো, শিশুর ব্যক্তিগত জ্ঞান বাড়লো, কিন্তু এর দ্বারা রাষ্ট্র বা সমাজের কোনো খুব একটা উন্নতি হবে না। কোনো উন্নতি বলা আবার মুশকিল, খুব একটা উন্নতি হবে। এই হলো অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা। যাই হোক, এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনিয়ন্ত্রিত শিক্ষা কিন্তু আমাদের দরকার, আমাদের সমাজে চিরকাল থেকে যাবে। কারণ চিরকাল আমরা পরিবারের মধ্যেই জন্ম নেব। একটা মানুষ যখন জন্ম হবে, অবশ্যই পরিবারের মধ্যে জন্ম হবে। ফলে এই শিক্ষা কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সীমাবদ্ধতা বা ত্রুটি আছে বটে, ঠিক আছে, কিন্তু এই শিক্ষা গুরুত্ব কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যায় না, সেটাই বলছে। কিন্তু বর্তমানে যে কোনো ধরনের সিদ্ধান্ত বা প্রথাগত শিক্ষা উপযুক্ত পরিবেশ রচনার জন্য অনিয়ন্ত্রিত শিক্ষা দ্বারা প্রাপ্ত বিশেষ গুণগুলিকে ব্যবহার করা হয়ে থাকে। প্রথাগত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার মধ্যে যে প্রস্তুতি দরকার, প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার মধ্যে যে প্রস্তুতি দরকার বা যে জ্ঞান দরকার, সেই জ্ঞানটা কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা থেকে পাই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, যে বর্তমানে যে কোনো ধরনের নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায় বা প্রথা বহির্ভূত শিক্ষায় উপযুক্ত পরিবেশ রচনার জন্য অনিয়ন্ত্রিত শিক্ষা দ্বারা প্রাপ্ত বিশেষ গুণগুলিকে ব্যবহার করা হয়ে থাকে। প্রথাগত শিক্ষা লাভ করতে গেলে আমাকে যেমন পরিবেশ তৈরি করতে হবে, আমাকে যেমন জ্ঞান অর্জন করতে হবে, আমাকে যেমন প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতিটা কিন্তু আমরা অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে নিয়ে থাকি। এটা একটা খুব ভাইটাল দিক, কিন্তু এটা খুব ভাইটাল দিক। তাই কথা বলা যায় অনিয়ন্ত্রিত শিক্ষা সামাজিক বিবর্তন ধারায় লুপ্ত হয়ে যায়, এবং বরং নতুন রূপ লাভ করে। তাই এটা কিন্তু কোনোদিনই ধ্বংস হবে না। সামাজিক বিবর্তনের দ্বারাই বলছে লুপ্ত হওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া, লুপ্ত হবে না। এই শিক্ষা কিন্তু চিরকাল আমাদের সাথে থাকবে, বরঞ্চ নতুন রূপে আমরা এই শিক্ষাটা হয়তো নতুন রূপ নিয়ে আমাদের সামনে আসতে পারে, কিন্তু এই শিক্ষা কোনোদিন ধ্বংস হবে না বা লুপ্ত হবে না, ঠিক আছে? এই গেল অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপরে শিক্ষার যে 3টে রূপ আমি প্রথমেই তোমরা আলোচনা করেছিলাম যখন এমনি ক্লাস হচ্ছিল। এই 3টে রূপ, একটা আছে অনিয়ন্ত্রিত শিক্ষা, আর একটা নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষা, আর একটা আছে প্রথা বহির্ভূত শিক্ষা, ঠিক আছে? এরপরে আমরা আলোচনাটা করছি যেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। 2 নম্বর যেটা আমাদের রূপটা আমরা দেখতে পাবো, শিক্ষার বিভিন্ন রূপ। আমি আগেই তোমাদের প্রথমে এই চ্যাপ্টারটা পড়ানোর আগেই তোমরা আলোচনা করেছিলাম যে 3টে শিক্ষার 3টে রূপ পাওয়া যায়। একটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা, একটা নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষা, আর একটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন। তো আজকে আমরা অনিয়ন্ত্রিত শিক্ষা শেষ হলো আমাদের, তারপরে আমরা নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষা বা ইংরেজিতে বলি ফর্মাল এডুকেশন, সেটা আমরা আলোচনা শুরু করছি আজকে, ঠিক আছে? প্রথমে দেখবো আমরা যে শিক্ষাটা কাকে বলে, জিনিসটা কি, যেটা আমাদের আগে জানা উচিত। আগেই তোমরা বলেছি, এই চ্যাপ্টারটা পড়ানোর শুরুতেই বলে দিয়েছিলাম যে শিক্ষা প্রক্রিয়া, যে শিক্ষা একটা প্রক্রিয়া, এটা আমরা জানি। সেই প্রক্রিয়াটা বিশ্লেষণ করে শিক্ষাবিদরা এর 3টে মৌলিক উপাদান, 3টে মুখ্য বা মৌলিক উপাদানের সন্ধান পেয়েছে, ঠিক আছে? এটা আমি তোমরা আগেই বলেছিলাম যে সমগ্র শিক্ষা প্রক্রিয়াটাকে বিশ্লেষণ করে কারা বিশ্লেষণ করেছেন না, শিক্ষাবিদগণ। তারা 3টে মুখ্য বা মৌলিক উপাদানের সন্ধান পেয়েছেন। একটা হচ্ছে শিক্ষার্থী, যে হচ্ছে মেইন উপাদান, আর একটা শিক্ষক, তিনি শিক্ষার্থী সহায়ক উপাদান,
আর একটা পাঠক্রম, যে এই দুটো উপাদানের মধ্যে একটা সেতু বা পোল রচনা করে, সেতু বা পোল, এই দুটোর মধ্যে যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে, তাহলে তিনটে মেন উপাদান কি? শিক্ষার্থী যে হচ্ছে প্রধান উপাদান, তার সহায়তা করে যে শিক্ষক, আর একটা পাঠক্রম। এই তিনটের মধ্যে সম্পর্ক আছে। শিক্ষার্থী আর শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা রচনা করা কিন্তু এই পাঠক্রম। এই তিনটা হচ্ছে মেন উপাদান। পরবর্তীকালে আরো গবেষণা করে আরো শিক্ষাবিদ আরো একটা উপাদানের সন্ধান পেয়েছেন, সেটা হচ্ছে পরিবেশ। অর্থাৎ একটা পরিবেশ, নির্দিষ্ট পরিবেশ না হলে কিন্তু শিক্ষা দেওয়া যায়। যতই শিক্ষার্থী থাকুক, যতই শিক্ষক থাকুক, যতই পাঠ্যক্রম থাকুক, একটা যদি নির্দিষ্ট পরিবেশ না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই শিক্ষা দেওয়া। যেমন সাপোজ ধরো তোমাদের যে স্কুলে যদি তোমাদের শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম সবই আছে, যদি ক্লাসরুমগুলো না থাকতো তাহলে কিন্তু শিক্ষা দেওয়া যেত। ঠিক আছে, তাহলে ক্লাসরুমটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লাসরুমটা দরকার। ক্লাসরুমটা হচ্ছে পরিবেশ, এই ক্লাসটা হচ্ছে কি? পরিবেশ বা একক শিক্ষা প্রতিষ্ঠান। এক কথায় শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে। ক্লাসরুম যেটাকে বলা হচ্ছে তাকেই বলা হচ্ছে পরিবেশ বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষালয়। এখন দেখতে হয় যে রূপে, তাহলে এভাবে নিয়ন্ত্রিত শিক্ষার আমরা সংজ্ঞায় আসছি আস্তে আস্তে। যে রূপে শিক্ষা তার কাঠামোর মধ্যে প্রত্যেকটি উপাদানের সুনিয়ন্ত্রণের ব্যবস্থা করে তাকেই বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা। প্রত্যেকটি উপাদান মানে এই শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম আর একটা উপাদানের পরিবেশ। বলছে যে রূপে শিক্ষা তার কাঠামোর মধ্যে প্রত্যেকটি উপাদানের সুনিয়ন্ত্রণের ব্যবস্থা করে তাকেই বলা হয় নিয়ন্ত্রিত শিক্ষা। তাই তোমাদেরকে এই যে নিয়ন্ত্রিত শিক্ষাটা সংজ্ঞা তোমরা দেখলে, এই সংজ্ঞাটা কিন্তু সবাই লিখবে। তাহলে প্রশ্নটা লেখেও তোমরা খাতায় লিখবে। আমি বলছি যে নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু তোমরা লিখবে। উত্তর লিখে আমাকে, আমি বারবার বলছি, আমরা যে ক্লাসে যখন পড়াই তখন আমি যেরকম প্রশ্ন দিই তোমার খাতায় লিখে নিয়ে আসো, ঠিক তেমন এখানেও কিন্তু সেম, শুধু এখানে তোমাদের সাথে আমাদের ডাইরেক্ট ইন্টারাকশনটা হচ্ছে না। এই নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে একটা প্রশ্ন তোমার বললো, এই উত্তরটা তোমার বই থেকেই লিখবে। ঠিক আছে, বই থেকেই লিখে নিয়ে আসবে। যে রূপে শিক্ষা তার কাঠামোর মধ্যে প্রত্যেকটি উপাদানের সুনিয়ন্ত্রণের ব্যবস্থা, মানে প্রত্যেকটি উপাদান মানে কি? যে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও পরিবেশ, এগুলো সুনিয়ন্ত্রণ করে, এগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হবে নিয়ন্ত্রিত শিক্ষা। এই ধরনের শিক্ষা জন্য ইংরেজিতে একে বলে ফর্মাল। এর ইংরেজি নাম হচ্ছে কি? ফর্মাল এডুকেশন। এর নাম কি? ফর্মাল এডুকেশন। কেউ আবার অন্য বলে নিয়ন্ত্রিত শিক্ষা, কেউ বলে আবার এটাকে বলা হচ্ছে, মনে রাখা হয়, কেউ বলেন বিধিবদ্ধ শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষার অপর নাম হচ্ছে বিধিবদ্ধ শিক্ষা। ঠিক আছে, কারণ বিধিবদ্ধ শিক্ষা কেন বলছে? কারণ এই ব্যবস্থায় হচ্ছে শিক্ষার উপাদানগুলি নিয়মের ছকের মধ্যে আবদ্ধ। বিধি মানে নিয়ম, বিধি মানে কি? নিয়ম। বিধিবদ্ধ মানে আবদ্ধ, বিধিতে আবদ্ধ মানে নিয়মে আবদ্ধ, এই জন্য নিয়মের ছকের মধ্যে আবদ্ধ বলছে। এর জন্য বলছে বিধিবদ্ধ। বিধিবদ্ধ মানে আমি কি বললাম? বিধি আবদ্ধ মানে নিয়মে আবদ্ধ, এই যে বলছে নিয়মের ছকের মধ্যে আবদ্ধ। আরো কিছু বিশেষজ্ঞ ব্যক্তি একে বলেন প্রথাগত শিক্ষা। আরো কেউ বলছে নিয়ন্ত্রিত শিক্ষা, কেউ বলছে বিধিবদ্ধ শিক্ষা, আবার কেউ বলছে কি? প্রথাগত শিক্ষা। কারণ এই ব্যবস্থায় সমাজে চলমান প্রথাগুলির সঙ্গে শিক্ষার উপাদানগুলিকে যুক্ত করা হয় এবং তার ফলে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া। এটা কেউ বলছে, এটাকে কি বলছে? এটাকে বলছে প্রথাগত শিক্ষা। ঠিক আছে, এটাকে কেউ বলছে। তাহলে তিনটে নাম পেলাম আমরা, নিয়ন্ত্রিত শিক্ষা, বিধিবদ্ধ শিক্ষা, প্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষা এই কারণে এটা কি? সমাজের চলমান প্রথাগুলির সঙ্গে শিক্ষার উপাদানগুলিকে যুক্ত করা হয়, মানে সমাজের নিয়মগুলির সাথে যুক্ত করা বলে একে বলা যায় প্রথাগত শিক্ষা। বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ একজন জেপি নায়েক একজন শিক্ষাবিদ। তিনি বলছেন সামাজিক সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা দেওয়া হয় তাই হলো প্রথাগত বা নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষা। ঠিক আছে, জেপি নায়েকের সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নের উত্তরটা লিখবে, যে আমি প্রশ্নটা বলছি, তোমরা কিন্তু প্রশ্নের উত্তর লিখে দেখাবে যে শিক্ষাবিদ জেপি নায়েক প্রদত্ত প্রথাগত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা সংজ্ঞাটি উল্লেখ করো। ঠিক আছে, প্রশ্নটা কি বললাম? শিক্ষাবিদ জেপি নায়েক প্রদত্ত প্রথাগত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞাটি উল্লেখ করো। ঠিক আছে, তাহলে কি বলছে সংজ্ঞাটা আমি আরো বলে দিচ্ছি, তোমরা জাস্ট বই দেখেই লিখবে, নিজের ভাষায় লিখবে। সামাজিক সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে একটা নির্দিষ্ট ব্যবস্থা থাকবে, যে শিক্ষা দেওয়া হয় তাই হলো প্রথাগত বা নিয়মিত বা বিধিবদ্ধ শিক্ষা। তিনি শিক্ষা প্রসঙ্গে আলোচনা বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে এই শিক্ষাকে সমাজ বা রাষ্ট্র প্রত্যক্ষভাবে পরোক্ষ নিয়ন্ত্রণ। আমি আগে বলেছি এই শিক্ষাটা প্রত্যক্ষভাবে সমাজ বা রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত। এই শিক্ষাটা
প্রত্যক্ষভাবে কার দ্বারা নিয়ন্ত্রিত? সমাজ বা রাষ্ট্র বা দেশ, ঠিক আছে, এর দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে। অর্থাৎ শিক্ষা এখানে তার মূল কাঠামো বাইরে কোনো সংস্থার দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত, এটা কিন্তু নিয়ন্ত্রিত। এই শিক্ষা কিন্তু অনিয়ন্ত্রিত না, এই শিক্ষাটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। রাষ্ট্র বা সমাজ বা দেশ এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। শিক্ষার দায়িত্ব কোন সংস্থা গ্রহণ করবে, কার শিক্ষা পাওয়া উচিত, কোন বয়স পর্যন্ত একজন সামাজিক ব্যক্তিকে শিক্ষা ব্যবস্থা রাখা হবে, এসব নিয়ন্ত্রণ করে সরকার, সব রাষ্ট্র বা সরকার নিয়ন্ত্রণ করে। এখানে একটা 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 কার্যকরী সংজ্ঞা, লাস্ট আছে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এটাও তোমরা লিখবে যে প্রথাগত শিক্ষার কার্যকরী সংজ্ঞাটি উল্লেখ করো। 3 নম্বর সংজ্ঞাটা হচ্ছে প্রথাগত শিক্ষার কার্যকরী সংজ্ঞাটি উল্লেখ করো। আবার বলছি, তোমরা কিন্তু সবাই আমার প্রশ্নের উত্তর লিখে আমাকে দেখাবে, ঠিক আছে। প্রথাগত শিক্ষার কার্যকরী সংজ্ঞাটি উল্লেখ করো, ঠিক আছে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা বলছে যে প্রথাগত শিক্ষা হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যার মধ্যে শিক্ষার সব উপাদানগুলি পূর্ব নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেদের সক্রিয়তা বজায় রেখে শিশুর জীবন বিকাশে সহায়তা করে। এটা হচ্ছে এমন একটা শিক্ষা, যে শিক্ষা বলছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যার মধ্যে শিক্ষার সব উপাদানগুলো কোনগুলো? উপাদানগুলো হচ্ছে এইগুলো। উপাদান কোনগুলো? এই যে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, আর এটা হচ্ছে উপাদান হচ্ছে তোমার পরিবেশ, ঠিক আছে। এই উপাদানগুলি পূর্ব নির্দিষ্ট গণ্ডির মধ্যে, পূর্ব থেকে ঠিক করা একটা গণ্ডির মধ্যে বা সীমার মধ্যে নিজেদের সক্রিয়তা বজায় রাখে, ওরা সক্রিয় থাকে সীমার মধ্যে, সক্রিয়, সীমা বাড়ে যাবে না, ঠিক আছে। একটা নির্দিষ্ট সীমা বা গণ্ডির মধ্যে সক্রিয় থাকে উপাদানগুলো থাকে শিশুর জীবন বিকাশের সাথে, এবং সেগুলো শিশুর জীবন বিকাশে সহায়তা। এটা হচ্ছে প্রথাগত শিক্ষার কার্যকরী সংজ্ঞা, ঠিক আছে। প্রথাগত শিক্ষা একটা কার্যকরী, তাহলে 3টে সংজ্ঞা আমি বলেছি। একটা হচ্ছে এমনি সংজ্ঞা আছে, একটা জেপি নায়কের প্রদত্ত সংজ্ঞা, আর একটা হচ্ছে প্রথাগত শিক্ষা একটা কার্যকরী সংজ্ঞা। এই 3টে সংজ্ঞা তোমরা কিন্তু আমাকে লিখে দেখাবে। তাহলে তোমাদেরকে 3টে প্রশ্ন দিলাম, 3টে প্রশ্নের উত্তর কিন্তু আবার লিখে দেখাবে। এরপর লাস্ট আজকে যেটা আলোচনা, প্রথাগত শিক্ষা যার সংজ্ঞা আমরা পড়লাম, তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। এই বৈশিষ্ট্যগুলো আজকে আমাদের লাস্ট আলোচনা। প্রথম বলছে, প্রথাগত শিক্ষায় শিক্ষার্থীর গুণাবলী নির্দিষ্ট করে দেওয়া থাকে, অর্থাৎ কী কী গুণ থাকলে একটা শিশু বা শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে তা পূর্ব নির্ধারিত। যেমন আমাদের দেশে শিশুর বয়স 6 বছর না হলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। এখানে কিন্তু শিক্ষার্থী যে কেউ শিক্ষার্থী হতে পারবে, ঠিক আছে। আমি বলছি নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষা, আগে যেটা শিক্ষা পড়েছি, যে কোনো বয়সে যে কোনো শিক্ষার্থী, যে কোনো যোগ্যতার শিশু এখানে শিক্ষার্থী হতে, যে কোনো মানুষ শিক্ষার্থী হতে পারে। কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীর নির্দিষ্ট যোগ্যতা থাকবে, তার বয়স নির্দিষ্ট হতে হবে, ঠিক আছে। সবকিছু নির্দিষ্ট হতে হবে। এখানে শিক্ষার্থীর নির্দিষ্ট গুণ, নির্দিষ্ট যোগ্যতা, নির্দিষ্ট বয়স না হলে কিন্তু সে শিক্ষার্থী হতে পারবে না, ঠিক আছে। যে কোনো শিশু এখানে যে কোনো ক্লাসে পড়তে পারবে। এই যে বলছে, একটা শিশু আমাদের দেশে মোটামুটি নিয়ম হচ্ছে, একজন শিশুর প্রাথমিক বিদ্যালয় ক্লাস 1-এ ভর্তি হতে গেলে তাকে অবশ্যই 6 বছর বয়স হতে হবে, ঠিক আছে। এইটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? প্রবেশের পথ একটি মতো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রথাগত শিক্ষা একটি শিশুর কেবলমাত্র প্রথম শ্রেণীতেই প্রবেশ অধিকার আছে, যে তার নিজের ইচ্ছা মতো অন্য কোনো শ্রেণী থেকে শিক্ষায় প্রবেশ করতে পারবে। আমার হঠাৎ ইচ্ছা হলো যে আমি 3 থেকে ভর্তি হবো, তা কিন্তু হবে। এই শিক্ষায় নির্দিষ্ট শ্রেণী থেকেই তোমাকে ঢুকতে হবে। তোমাকে অনে পড়তে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এরকমভাবে যেতে হবে। তুমি হঠাৎ ইচ্ছা মতো তুমি 3-তে ভর্তি হতে পারবে না, তোমাকে ভর্তি নেবে না স্কুলে, ঠিক আছে। তোমাকে স্কুল ভর্তি নেবে না, তোমাকে 1-এই ভর্তি হতে হবে। 1 থেকে 2-এ, 2 থেকে 3-তে, 3 থেকে 4-এ গেলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে প্রবেশের পথ নির্দিষ্ট, ঠিক আছে, একটা নির্দিষ্ট, অর্থাৎ প্রথম শ্রেণীতেই ভর্তি হতে হবে, প্রবেশ অধিকার আছে। তুমি কিন্তু অন্য শ্রেণীতে ইচ্ছা মতো তুমি কিন্তু ভর্তি হতে পারবে না, ঠিক আছে। 3 নম্বর কি? প্রথাগত শিক্ষার নির্দিষ্ট পাঠ্যক্রম, আমরা সবাই 1, 2, 3 পড়েছি, সবাই যেটাকে আমরা সবাই পড়েছি। মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ পড়ছি, আর ইচ্ছা মতো 11-এ পড়তে নাকি সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তবে 11-এ পড়ার সুযোগ পেয়েছি, ঠিক আছে। এটা নির্দিষ্ট আর কি। মাধ্যমিক পরীক্ষা না দিলে তুমি 11-এ পড়তে পারবে না, ঠিক আছে। তুই যে বলে মাধ্যমিক পরীক্ষা দিইনি, আমি 11-এ পড়ছি, সেটা তুমি মিথ্যা কথা বলছো, ঠিক আছে। তাহলে এটা নির্দিষ্ট আছে কিন্তু, ঠিক আছে, প্রবেশের পথ নির্দিষ্ট। 3 নম্বর কি? নির্দিষ্ট পাঠ্যক্রম যেটি শিক্ষার্থী অবশ্যই অনুসরণ করতে হয়। এখানে পাঠ্যক্রম নির্দিষ্ট, যেমন 11-এ যে এডুকেশন পড়ছো, 11 এডুকেশনে যে পাঠ্যক্রমে যেগুলো তোমাকে সেগুলোই পড়তে হবে, তুমি কিন্তু অন্য কিছু পড়তে পারবে না।
তুমি যে মনে হয় আমি বিএ বিএসসি এমএতে যে এডুকেশন আছে সেগুলো পড়বো, সেগুলো কি সম্ভব হবে না। তোমাকে 11-এর নির্দিষ্ট পাঠ্যক্রমে যে এডুকেশনের যে বিষয়গুলো আছে তোমাকে সেগুলোই পড়তে হবে, সেগুলো অনুসরণ করতে হবে, ঠিক আছে। পাঠ্যক্রম অনুসরণ না করে শিক্ষার্থীর পক্ষে বাঞ্ছনীয় নয়। পূর্বে এখানে তোমার যা বলা হয়েছে, যা নির্দিষ্ট করা আছে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমটাই তোমাকে কিন্তু পড়তে হবে। তুমি ইচ্ছা মতো পড়তে পারবে না, যে ইচ্ছা মতো তুমি পড়তে পারবে। 4 নম্বর কি, প্রথমত শিক্ষা অনুসরণ পাঠ্যক্রম অনুসরণ করে একটি সময়সীমা পূর্ব নির্দিষ্ট করা থাকে। যার প্রাথমিক স্তরের পাঠ্যক্রম অনুশীলনের সময়সীমা হলো 5 বছর, মাধ্যমিক স্তরের অনুশীলনের সময় 5 বছর। এখানে কিন্তু কত বছর পড়বে সেটাও কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে। প্রাথমিক স্তরে একটা শিশু 5 বছর পড়তে পারবে না, মাধ্যমিক স্তরে 5 বছর। 11 ধরো তুমি 11 তুমি 2 বছর 3 বছর ধরে পড়বো, তা হবে না কিন্তু। 11 তোমাকে 1 বছর পড়তে হবে, 12 1 বছরে পড়তে হবে, ঠিক আছে। এখানে সময়সীমাটা নির্দিষ্ট, পড়ার সময়সীমাটা নির্দিষ্ট। তোমাকে একাদশ শ্রেণী তুমি আমি 3 বছর ধরে একাদশ শ্রেণী পড়বো, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। একাদশ শ্রেণীতে তোমাকে 1 বছরেই পড়তে হবে, 1 বছরেই শেষ করতে হবে। এই যে কোর্সটা, যে পাঠ্যক্রমটা সিলেবাসটা আছে, এটা তো 1 বছরই শেষ করতে হবে। আবার দ্বাদশ শ্রেণীর সিলেবাস পাঠ্যক্রম যেটা আছে, তখন 1 বছরই শেষ করতে হবে। টোটাল একাদশ দ্বাদশ মানে এইচএস, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক, এটা তো 2 বছরই শেষ করতে হবে, ঠিক আছে। এর জন্য তুমি 3 বছর 4 বছর কাজ করাতে পারো না। তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না, সেটা আলাদা জিনিস, কিন্তু সিলেবাসটা কিন্তু তোমার 2 বছরই কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এটা গেল সময়সীমা নির্দিষ্ট। 4 নম্বর কি, শিক্ষকের যোগ্যতা কী হবে, তার দায়িত্ব কী হবে, সেই শিক্ষক নির্বাচিত হবে সেটাও নির্দিষ্ট। এখানে শিক্ষকের যোগ্যতা নির্দিষ্ট, ঠিক আছে। একটা শিক্ষক তার কি যোগ্য থাকতে হবে, একটা ধরো প্রাইমারি স্কুলের টিচার, তার কি যোগ্যতা থাকতে হবে। যেমন ধরো আমাদের দেশে নিয়ম আছে, যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস না করে তাই প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবে না। উচ্চ মাধ্যমিক পাস তাকে করতেই হবে, মিনিমাম একটা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক তেমনই বিএ পাস করতে হবে, বিএ অনার্স বা এমএ পাস করতে হবে, তবে সে উচ্চ মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষক হবে, বা 8 পাস বা মাধ্যমিক বিভাগের শিক্ষক হবে। আবার কেউ বিএ পাস করে 8 পর্যন্ত শিক্ষক হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু শিক্ষক যে কেউ শিক্ষক হতে পারবে না, যে কেউ শিক্ষক হতে পারবে না। একটা নির্দিষ্ট স্তরে শিক্ষক হতে গেলে তার একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, তেমন কিন্তু বয়সও কিন্তু নির্দিষ্ট থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু শিক্ষকেরও তার কিন্তু নির্দিষ্ট, সবকিছু নির্দিষ্ট, শিক্ষকের যোগ্যতাও নির্দিষ্ট, শিক্ষকের গুণাবলীও নির্দিষ্ট, সবকিছু নির্দিষ্ট। 6 নম্বর কি, শিক্ষা কোথায় পরিচালিত হবে, শিক্ষার পরিবেশ কিরূপ হবে তাও পূর্ব নির্ধারিত থাকে। এখানেও শিক্ষা প্রতিষ্ঠান কেমন হবে, প্রতিষ্ঠানে শিক্ষা কোথায় হবে, ক্লাস কোথায় হবে, সেগুলোও কিন্তু নির্দিষ্ট, সব পূর্ব নির্দিষ্ট, পূর্ব থেকে ঠিক করা আছে, ঠিক আছে। ক্লাসরুম আগে তৈরি না করলে তোমার স্কুলে ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে। ক্লাসরুমটা আগে তৈরি করতে হবে, এটা পূর্ব নির্ধারিত করতে হবে, ঠিক আছে। এখানে সব কিছু নির্দিষ্ট, শিক্ষালয় নির্দিষ্ট, শিক্ষার পরিবেশ নির্দিষ্ট, সব কিছু নির্দিষ্ট। 7 নম্বর কি, মূল্যায়ন ব্যবস্থা থাকে। এখানে তোমার পরীক্ষা তোমাকে দিতেই হবে। তুমি যতই পড়াশোনা করো, তুমি যদি বলো আমি অনেক পড়েছি, আমি আর পরীক্ষা দেবো না, তাহলে কিন্তু তুমি কিন্তু সার্টিফিকেট পাবে না, তোমাকে রেজাল্ট পাবে না। তোমাকে রেজাল্ট বা সার্টিফিকেট নিতে গেলে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এখানে পরীক্ষা ব্যবস্থা আছে, মূল্যায়ন পরীক্ষা ব্যবস্থা বা বলা যায় মূল্যায়ন ব্যবস্থা নির্দিষ্ট, ঠিক আছে। পরীক্ষা তোমাকে দিতেই হবে। তুমি যতই পড়াশোনা করো, যদি ভালো করে পড়াশোনা করো, তোমাকে পরীক্ষা যোগ্যতার পরীক্ষা তোমাকে দিতেই হবে, যোগ্যতার পরীক্ষা তোমাকে দিতেই হবে, পরীক্ষা বসতেই হবে, অ্যাটলিস্ট পরীক্ষা বসতে হবে, অত মূল্যায়ন তোমার হবে। আর লাস্ট কি, প্রথাগত শিক্ষা আর্থিক ব্যবহার পরিচালনার দায়িত্ব সমাজ বা আধুনিক অর্থে রাষ্ট্র গ্রহণ করে থাকে। প্রথাগত শিক্ষা বৈশিষ্ট্য মানে এইখানে একটা শিক্ষা ব্যবস্থা চালাতে গেলে অনেক খরচা। একটা স্কুল চালাতে গেলে একটা স্কুলের খরচা আছে, স্কুলের শিক্ষকদের মাইনের ব্যাপার আছে, অন্যান্য খরচা আছে, ঠিক আছে। স্কুলটা অনেক খরচা আছে, বিল্ডিংয়ের খরচা আছে। এই সমস্ত খরচাগুলো কিন্তু দেশ বা রাষ্ট্র বা সমাজ দেয়, রাষ্ট্র দেয়, ঠিক আছে। এই দায়িত্ব কিন্তু রাষ্ট্র গ্রহণ করে, বুঝতে পারলে। এই শিক্ষার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ রাষ্ট্র বা সবকিছু রাষ্ট্র, ঠিক আছে। প্রথাগত শিক্ষা বৈশিষ্ট্যগুলো করে আধুনিক প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভাবা যায়। তো এগুলো মনে করে যেগুলো রাষ্ট্রেরই প্রতিনিধি, এগুলো রাষ্ট্রই এগুলো তৈরি করেছে। এই বিদ্যালয়গুলো অ্যাকচুয়ালি তৈরি করেছে কে, রাষ্ট্র তার নিজের সুবিধার্থে এই বিদ্যালয়গুলো তৈরি করে, ঠিক আছে। সব কিছু নির্দিষ্ট, এখানে কোনো অনির্দিষ্টতা কিছু নেই, ঠিক আছে, সব কিছু নির্দিষ্ট। এর ব্যয়ভার যেহেতু রাষ্ট্রই নেবে, অতএব রাষ্ট্রই মনে করা হচ্ছে যে এগুলো রাষ্ট্রই তৈরি করবে, ব্যয়ভার ও পরিচালনা সব কিছু রাষ্ট্র, ঠিক আছে।
তা তোমাদের মোটামুটি আজকে মোটামুটি আমরা যতটা আলোচনা করলাম সেগুলো আর একটু সংক্ষিপ্ত আমরা জেনে নিই, আর কয়েকটা প্রশ্ন তোমাদের লিখতে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো আমাকে লিখে দেখাবে। প্রথম আলোচনা করেছি গণসংযোগ মাধ্যম হিসেবে টেলিভিশনের অসুবিধা বা ত্রুটিগুলো। তোমরা প্রশ্নটা লেখো, এর প্রশ্নগুলো লেখো। প্রথম লেখো গণসংযোগ মাধ্যম হিসাবে টেলিভিশনের অসুবিধা বা ত্রুটিগুলি আলোচনা করো। ঠিক আছে, গণসংযোগ মাধ্যম হিসাবে টেলিভিশনের অসুবিধা বা ত্রুটিগুলি আলোচনা করো। ঠিক আছে, দুটো ত্রুটি আছে, দুটো মেন ত্রুটি আছে, নিজের ভাষায় লিখে আমাকে অবশ্যই দেখাবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আগে পড়বে, আগে বইটা পড়বে, আলোচনাটা শুনবে। আমি এই যে ভিডিওটা শুনবে তোমরা সবাই, শুনে বইটা পড়বে, দেখবে মাথায় ঢুকে যাবে। তারপরে এর ত্রুটিগুলো তোমরা বই থেকেই লিখে আমাকে দেখাবে, নিজের ভাষায় লিখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আগে বলে দিয়েছি প্রথাগত শিক্ষা কাকে বলে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো আলোচনা করো। ওটা হলো টেলিভিশনের সীমাবদ্ধতা ত্রুটি। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি আলোচনা করো। আগেই বলেছি নিজের ভাষায় লিখবে, বইটা পড়বে, আলোচনাটা শুনবে, আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার নিজের ভাষায় কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথাগত শিক্ষা কাকে বলে, এটি সাধারণ সংজ্ঞা। প্রথাগত শিক্ষা, তাই যে এই সংজ্ঞাটা তোমার দেবে, প্রথাগত শিক্ষা একটা সাধারণ সংজ্ঞা। নেক্সট হচ্ছে তোমার জেপি নায়েক প্রদত্ত, শিক্ষাবিদ জেপি নায়েক প্রদত্ত প্রথাগত শিক্ষার সংজ্ঞাটা। ঠিক আছে, উল্লেখ করো শিক্ষাবিদ জেপি নায়েক প্রদত্ত প্রথাগত শিক্ষার সংজ্ঞাটি উল্লেখ করো। 3 নম্বর হচ্ছে প্রথাগত শিক্ষার কার্যকরী, ছয়টা হচ্ছে কার্যকরী সংজ্ঞা বলা যায়। প্রথাগত শিক্ষার কার্যকরী সংজ্ঞাটি উল্লেখ করো। এই প্রশ্নগুলোর উত্তর লিখে থাকবে। আর নেক্সট হচ্ছে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর বাড়িতে বসে আছো তোমরা, এটা আগে ভালো করে শুনবে। আগামী মঙ্গলবার আমাকে তোমরা পাঠাবে। ঠিক আছে, মঙ্গলবার তোমরা এটা আমাকে পাঠাবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজের ভাষায় লিখবে, বই থেকে দেখে আলোচনাটা শুনে তারপর বই পড়ে নিজের ভাষায় প্রশ্নগুলোর উত্তর লিখে আমাকে পাঠাবে। ঠিক আছে, আজকে তোমাদের এতদূর আলোচনা শেষ হলো। সবাই ভালো থাকবে। ঠিক আছে, সাবধানে থাকবে।